আমি অপারেশন শেষ করার পর বরাবরের মতন আমি আমার সম্মানিত পেশেন্টদের গিফট দেই। বিশেষ করে যারা মিষ্টি বাবু, সোনা বাবু রয়েছে তাদেরকে গিফট দেওয়ার মধ্যে যে কী যে আনন্দ আমার কাজ করে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো আমার একজন সম্মানিত পেশেন্ট, ওর নাম হচ্ছে হিমু, রাইট সুমনা? তো হিমুর আমরা আজকে একটি কপলেশন এডিনো টন্সিলেক্টমি সার্জারি শেষ করেছি। আমার নার্সরা বলল যে স্যার, হিমু তো আপনার সঙ্গে একটি ভিডিও করতে চায়। তাই নাকি? তো আমি তো যথারীতি তার একটি ভিডিও করব। তো আমি সেজন্য তার জন্য একটি গিফটও নিয়ে এসেছি। হিমু নিশ্চয়ই কেবিনে আছে। হিমু আছো নাকি? আসো 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 আসো। এই যে হিমু মামনি এখন চলে আসলে। এই নাও তোমার গিফট। ঠিক আছে? তুমি ভালো আছো? আচ্ছা, খেয়াল করুন কে বলবে যে একটু আগে বসো 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 বসো, একটু আগে হিমুর একটি সার্জারি সম্পন্ন হয়েছে। এই হচ্ছে হিমুর আম্মু। তো হিমু নামটা আমার ভীষণ পছন্দ। তো হিমু, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ পড়ো না? আচ্ছা, তোমার স্কুলের নাম কি? আচ্ছা, আমি কেন ওর সঙ্গে কথা বলছি, কারণ অনেক অভিভাবক আমাকে প্রশ্ন করে, স্যার অপারেশন করার পর আমার মেয়ে অথবা ছেলে তারা কথা বলতে পারবে তো? এটার কোনো সাইড ইফেক্ট নাই তো? এই প্রশ্নটা কিন্তু অনেকে আমাকে করে আপা। হ্যাঁ, আসলে সাইড ইফেক্ট বলতে কি বোঝাতে চাচ্ছে, অনেকের ধারণা এই টনসিল ফেলে দিলে হয়তো ভবিষ্যতে এই বাচ্চার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। এটা ঠিক যে এটি একটি লিম্ফয়েড অর্গান, প্যালাটাইন টনসিল, যে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে বা ডিফেন্স দিতে সহায়তা করে, এভাবে সৃষ্টিকর্তা বানিয়েছে। কিন্তু মনে রাখবেন, যদি আপনার বডিগার্ড আপনি রেখেছেন, সেই বডিগার্ড যদি নিজেই আক্রান্ত হয়ে যায়, সেই বডিগার্ড দিয়ে কি আপনার চলবে না। এখন সৃষ্টিকর্তা তো শুধুমাত্র টনসিলই দিয়ে রাখেনি আমাদেরকে ডিফেন্স দেওয়ার জন্য। টনসিলের পাশাপাশি আমাদের অনেক ডিফেন্সিভ সিস্টেম আমাদের দেহে রয়েছে। টি লিম্ফোসাইট রয়েছে, বি লিম্ফোসাইট রয়েছে, ইভেন জিহ্বার গোড়ায় অনেকগুলো টনসিল রয়েছে, যেটার নাম হচ্ছে লিঙ্গুয়াল টনসিল, ফ্যারিংসে ফ্যারেঞ্জিয়াল টনসিল, টিউবে রয়েছে টিউবাল টনসিল। শুধুমাত্র টনসিল এবং এডিনয়েড সার্জারি করলে ডিফেন্সের কোনো ঘাটতি হবে না, তার ডিফেন্সের নিয়ে কোনো সমস্যাও নেই, ইভেন কথা বলাতেও কোনো সমস্যা হবে না, কারণ আমরা এই ধরনের সার্জারিতে তার ষড়যন্ত্রের কোনো কিছুতে টাচ করি না। শুধুমাত্র গলার ভেতরে টনসিল এবং নাকের পেছনের বা ন্যাজোফ্যারিংসের থেকে আমরা এডিনয়েডটিকে বের করেছিলাম। এখন একটু জানাতে চাই যে কখন আমরা এডিনো টনসিলেক্টমি সার্জারি সম্পন্ন করে থাকি, কী সমস্যা থাকে বাচ্চাদের, এবং বাচ্চাদের মায়েদের কী কী অভিযোগ থাকে, এবং কমন অভিযোগ যে অভিযোগগুলো কিন্তু হিমুর আম্মু আমাকে দিয়েছিল। হিমুর কী কী কষ্ট আপনার কাছে নজরে এসেছিল? হিমু মনে করেন যে ও ঘুম আসলে নাক ডাকে, তারপরে যে হা করে ঘুম পারে, লালা পড়ে, তারপরে যে নাকের ভিতরে সেই নাকটা বন্ধ হয়ে থাকতো, এরকম অনেক সমস্যায় আচ্ছা আচ্ছা, এগুলো ছিল। তার মানে দেখুন, এই কমপ্লেনগুলোই কিন্তু মূলত অভিভাবকরা আমাদের কাছে এসে করে থাকেন। অর্থাৎ রাত্রেবেলা ঘুমাতে কষ্ট হয়, হা করে ঘুমাচ্ছে, মুখ দিয়ে লালা ঝরছে, কখনো কখনো নাক ডাকারও শব্দ হয়, কারো কারো ক্ষেত্রে কানের সমস্যা হয়ে থাকে, মধ্যকণে প্রদাহজনিত কারণে মধ্যকণে ইনফেকশন হয়ে আলটিমেটলি ক্রনিক সাপোর্টিভ অটাইটিস মিডিয়া পর্যন্ত হতে পারে, শ্রবণ ক্ষমতা কমে যেতে পারে। আরেকটি বিষয়, যেটা অনেক অভিভাবক যারা একটু ছেলে মেয়েকে পড়ালেখানোর ক্ষেত্রে অ্যাটাচমেন্ট থাকে, স্কুলে নিয়ে যায় বা সে নিজে তদারকি করে, সেই অভিভাবকরা আমাদের কাছে এসে বলে, স্যার আমার কাছে মনে হচ্ছে ও আগের মতন আর ঠিক মতন পড়ালেখা করছে না, পড়ালেখার মনোযোগটা কেন যেন কমে যাচ্ছে, ক্লাসে আগে ভালো করতো, সেটা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এরকম কি কোনো লক্ষণ দেখেছিলেন? এরকমও ছিল। আর তারপরে ও কথা বললে বেশি কথা বললে তোতলায়, মানে একটু বাড়ি বেঁধে যায়, তো অতিরিক্ত ঠান্ডা লাগলে মানে গলা ফুলে যায় আর ইয়া হয়ে যায়, মানে কথা বলতেও পারে না। আচ্ছা আচ্ছা, এর কারণ হচ্ছে কি, যে এ ধরনের বাচ্চাদের যে এডিনয়েড থাকার ফলে আলটিমেটলি তার ঘুমাতে গেলে যে শ্বাসকষ্টটা হচ্ছে, অক্সিজেন সাপ্লাইটা যখন কমে যাচ্ছে, ব্রেন তখন নিউরো ডেভেলপমেন্টালি পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ ব্রেন অক্সিজেন ছাড়া কিন্তু বৃদ্ধি পায় না। বিশেষ করে বাচ্চারা এখন এই বয়সে যে বৃদ্ধিটা ওদের ব্রেনে হবে, যে মেধাটা ওদের তৈরি হবে, একটা সার্টেন পিরিয়ডের পর সেটা কিন্তু আর হবে না। এই জন্য খেয়াল করবেন, বাচ্চা অবস্থায় কিন্তু সব কিছু মুখস্থ হয়ে যায়, ছড়াগুলো কিন্তু খুব দ্রুত একটা বাচ্চা যত মুখস্থ করতে পারবে, অ্যাডাল্ট আপনি কিন্তু পারবো না। ওরা কিন্তু তোতা পাখির মতন পটপট করে বলবে, কারণ ওভাবে ওদের ব্রেন মেধা এখন কিন্তু শার্প। তো এই সময়টাতে যদি ওদের বুদ্ধিমত্তার বিকাশ বাধাগ্রস্ত হয়, সেটা কিন্তু একটি অশনি সংকেত, সেটা কিন্তু আমাদের জন্য অনেক বড় ক্ষতির কারণ। যে কারণে যারা এডিনো টনসিলাইটিস আক্রান্ত, সেই অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনার সন্তানকে এই সুযোগ থেকে হাতছাড়া করবেন না। অর্থাৎ আপনার সন্তান হচ্ছে এই দেশের সম্পদ,
আগামীর ভবিষ্যৎ, তারা যদি মেধা নিয়ে বড় না হয়, সেটা কিন্তু আমাদের জন্য একটি অশনি সংকেত, আমাদের জন্য একটি ক্ষতিকর দিক। তো আমি চাই হিমুর মতন মিষ্টি মেয়েরা যারা আছে, তারা মেধা নিয়ে বড় হবে, তাদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে, সুস্থ সুন্দর স্বাভাবিকভাবে বড় হবে, এবং সেটার জন্য দরকার ওদেরকে রোগমুক্ত রাখা। আর রোগমুক্ত রাখার জন্য দরকার রোগটাকে নির্ণয় করা। আর যেটা আমি নির্ণয় করেছিলাম হিমুর ক্ষেত্রে, সেটি হচ্ছে এডিনোটনসিলাইটিস, এবং তারই আজকে একটি অপারেশন আমাদের সম্পন্ন হলো। হিমু, তুমি বলো, এই যে আমরা অপারেশনটি করলাম, তুমি কি কোনো ব্যথা পেয়েছিলে অপারেশনের সময়? কোনো কিছু টের পেয়েছিলা? আচ্ছা, গুড। তুমি এখন কি খেয়েছো? একটু আগে কি খেয়েছো? আইসক্রিম খেয়েছি আর জুস খেয়েছি। আইসক্রিম খেয়েছো, জুস খেয়েছো, পুডিং খেয়েছো? আচ্ছা, আমরা নর্মালি এ ধরনের বাচ্চাদেরকে অপারেশনের পর 4 ঘন্টা পর আইসক্রিম খেতে দিই এই কারণেই যে অপারেশনের জায়গাটি এই ঠান্ডা খাবারে ভেসো কনস্ট্রিকশন বা আইসের মধ্যে যে ঠান্ডাটি থাকে, সেই ঠান্ডাতে যে ফিল্ডটিতে যে রক্তনালীগুলো আছে সেটা সংকুচিত থাকবে, এরপরে ব্লিডিং টেন্ডেন্সিটা কমে যাবে, পাশাপাশি খেতেও একটু আরাম লাগবে, আর বাচ্চারা এটা খেতেও পছন্দ করে। তবে বারবার কিন্তু খাওয়া যাবে না, এটা সাময়িক সময়ের জন্য দিলাম আমরা, ঠিক আছে? এরপর আমরা জুস দিয়ে থাকি, এরপর আমরা পুডিং দিয়ে থাকি, স্যুপ দিয়ে থাকি, এগুলো মূলত অপারেশনের পরের খাবার। তো অনেক অভিভাবক বলে, স্যার এরপর কি খাবে? আমরা বলি অপারেশনের পরের দিন থেকে নরম খাবার খাবে, 7 দিন একটু নরম খাবার রাখতে হবে, এবং 7 দিন পর থেকে একদম স্বাভাবিক খাবার খাবে। তবে দুটো বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। একটি হচ্ছে মাংসের হাড্ডি এবং মাছের কাঁটা যাতে বিঁধে না যায়, সেটার জন্য খেয়াল রাখতে হবে, সেটা আলাদা করে খাওয়াতে হবে, এই বিষয়টা সতর্কতা। দ্বিতীয়ত হচ্ছে যে আর একটি কথা বলি আমি, যে এই সময়টাতে আজে বাজে খাবার বা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বাইরের কোনো খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে, ঠিক আছে? আমরা দুটো গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে দিয়ে দিব, সেটি হচ্ছে একটা পভিডন আয়োডিন মাউথ ওয়াশ, এটা একটা অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ, এটা দিয়ে নিয়মিত গার্গলিং করবে। আর একটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড মাউথ ওয়াশ, যাতে করে কোনো ব্লিডিং না হয়। একটা কথা মনে রাখবেন, অপারেশনের পর কিছু রোগীদের ক্ষেত্রে ব্লিডিং টেন্ডেন্সি হতে পারে, এটাকে বলছি আমরা সেকেন্ডারি হেমোরেজ। 3 দিন, 7 দিন বা 1 সপ্তাহ পর হঠাৎ করে অনেক সময় দেখা যায় যে একটা ব্লিডিং পয়েন্ট আসতে পারে। এটি সাধারণত যদি কারো আসলে লাক ফেভার করে থাকে, যদি অপারেশনের জায়গায় কোনো ইনফেকশন হয় অথবা কোনো ট্রমার কারণে, এই যে যেমনটি বলছিলাম যে কোথাও কোনো খোঁচা লাগলো অপারেশনের জায়গায় কোনো একটা খাবার খেতে যেয়ে, অথবা জোরে কাশি আসলো, সেক্ষেত্রে কিন্তু সূক্ষ্ম রক্তনালীগুলো ফেটে ব্লিডিং হতে পারে। এরকম কন্ডিশনে আপনারা কখনোই ভয় পাবেন না। আমরা আপনাদেরকে টেকনিকগুলো শিখিয়ে দেবো কীভাবে এটাকে ম্যানেজ করতে হবে। যদি ঘরের মধ্যে এই জিনিসটি ম্যানেজ না হয়, আমরা তখন নিকটস্থ হসপিটালে যেতে বলি, এবং তারপর আস্তে ধীরে আমাদের কাছে আসলে আমরা সেই জিনিসগুলোকে ম্যানেজ করে দিই। আপনারা ঘাবড়াবেন না, ঠিক আছে হিমু? তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তুমি বড় হয়ে কি হতে চাও? টিচার। এটা খুব ভালো লাগলো আমার, যে আসলে শিক্ষকরা আছে দেশের একটি জাতির, আমরা বলতে পারবো যে কারিগর, তারাই আসলে নতুন নতুন মানুষ তৈরি করেন। তুমি শিক্ষক হও, শিক্ষক হয়ে ভালো মানুষ তৈরি করবে, এবং তুমি নিজেও ভালো মানুষ, তাতে কোনো সন্দেহ নেই। তোমার প্রতি অনেক অনেক শুভকামনা রইল, এবং তোমার যে ভবিষ্যৎ যাতে আরও বেশি উজ্জ্বল হয়, আলোকিত হয়, সেই প্রার্থনা আমি সৃষ্টিকর্তার কাছে করলাম, ঠিক আছে? সো মাই ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই এই মিষ্টি বাবু হিমুর জন্য দোয়া করবেন, ও যাতে বড় হয়ে একজন শিক্ষক হতে পারে, ও স্বপ্নটি যাতে পূর্ণ হয়, ঠিক আছে?